This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে নজর রাখবো এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। স্টুডিওতে দীপের সঙ্গে আমি লিমা রয়েছি। নিউজ রুম নিউজ ডেস্ক থেকে আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা এবং তন্নিষ্ঠা। শুরুতে যে খবরের নজর রাখতেই হচ্ছে, অপারেশন মহাদেবে খতম পেহেলগাঁও হামলার ৩ জন জঙ্গি। খতম সুলেমান ওরফে ফাইজাল জাট, এ ক্যাটাগরির লস্কর জঙ্গি। বাকি দুজন জঙ্গি আফগান এবং জিব্রানো, এ ক্যাটাগরির লস্কর জঙ্গি। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে জবাবি ভাষণে আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान, 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। और माननीय अध्यक्ष जी, ये जो सुलेमान है, ए श्रेणी का लश्कर-ए तोयबा का कमांडर था पहलगाम हमले में, और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर-ए तैयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था। और माननीय अध्यक्ष जी, मैं सदन को और सदन के माध्यम से पूरे देश को बताना चाहता हूं, जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। আপনি জানেন ইতিমধ্যে পেহেলগাঁও হামলায় যে 3 জন লস্কর জঙ্গি তাদেরকে খতম করা হয়েছে, কিন্তু তাদেরকে খতম করা সম্ভব হলো কিভাবে? আমাদের কাছে যে তথ্য আসছে, চীনা স্যাটেলাইট ফোন, সেই চীনা স্যাটেলাইট ফোন যেটা তারা ব্যবহার করেছিল, যেটা তারা সাহায্য নিয়েছিল, সেটাই তাদের মৃত্যুর অন্যতম কারণ। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, কিভাবে তাদেরকে এই চীনা স্যাটেলাইট সেটার মাধ্যমে তাদেরকে ট্র্যাক করা সম্ভব হলো এবং তাদেরকে খতম করা সম্ভব হলো, একটু ডিটেইলসে জানবো। একদমই, দেখো, T-82 আল্ট্রাসেট ডিভাইস কমিউনিকেশন সিস্টেম, এই যে স্যাটেলাইট ফোন, এটা চীনের প্রযুক্তিতে তৈরি এবং চীন থেকেই এগুলি আমদানি করে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো। এটাই মনে করছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখার যারা যুক্ত রয়েছে তারা। মূলত যেটা জানা যাচ্ছে, এই T-82 স্যাটেলাইট ফোন, এই ধরনের স্যাটেলাইট ফোনও কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডের সময়ও ব্যবহার করা হয়েছিল, যেটা ভারতীয় সেনা সূত্রে খবর। এই স্যাটেলাইট ফোন যখন এই মুসা এই ফরেস্টে অর্থাৎ দচিগ্রাম ফরেস্টের মধ্যে আসে, নিজেদের নতুন করে আস্তানা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তখন এই স্যাটেলাইট ফোন নতুন করে অন করে কমিউনিকেট করার চেষ্টা করে বাকি জঙ্গিদের সঙ্গে। আর তারই অপেক্ষায় ছিল ভারতীয় সেনা। সঙ্গে সঙ্গে তারা এই ফোনের লোকেশন ট্র্যাক করতে সম্ভবপর হন এবং কোন ফরেস্টে কোথায় জঙ্গি নতুন করে নিজেদের আস্তানা করছে সেটা কিন্তু জানতে পারে। এরপরই শুরু হয় নজরদারি, যেটা ভারতীয় সেনা সূত্রে খবর। লাস্ট 3-4 দিন ধরে টানা নজরদারি চালানো হয়েছে, টানা অভিযান চালানো হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে। এমনকি যেখানে নিজেদের ঘাঁটি তৈরি করছিল, নতুন করে অস্ত্রশস্ত্র এনে মোতায়েন করছিল, সেখানে পাহাড় থেকে অনেকটাই নিচের দিকে, সেইখানে পর্যন্ত সার্চিং অপারেশন চালানো হয় এবং সাকসেস মেলে কবে? গতকাল, অর্থাৎ সোমবার সকালে যখন অপারেশন মহাদেব চালানো হয়। যেটা আমরা একটু জানার চেষ্টা করছিলাম তোমার থেকে যে কিভাবে চীনা স্যাটেলাইট ফোন তাদের মৃত্যুর অন্যতম কারণ হলো, সেটাই বলছিলেন সায়ন্ত। অনেক ধন্যবাদ। আর এই অপারেশন মহাদেব, সেই অপারেশন মহাদেব কিভাবে সফল হলো সেই বিষয়ে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন, যেদিন পেহেলগাঁও হামলা হয় অর্থাৎ 22 এপ্রিল, বৈসাডানে হামলার রাতে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক হয়। পেহেলগাঁওয়ে হামলাকারীরা যাতে কোনোভাবেই পাকিস্তানে পালাতে না পারে তার পরিকল্পনা করা হয়। বৈসাডানে 22 মে বৈসাডানের হামলাকারীরা কোথায় লুকিয়ে গোপন সূত্রে তার তথ্য হাতে পায় ইন্টেলিজেন্স। সেদিনই অপারেশন মহাদেবের শুরু হয়। নিশ্চিত হওয়ার পরেই সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের জওয়ানদের নিয়ে তৈরি হয় একটি টিম। নিশ্চিদ্র পরিকল্পনা করে গতকাল অপারেশন মহাদেবে 3 জঙ্গিকে খতম করা হয়, অন্তত এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ऑपरेशन महादेव की शुरुआत
22 मई 2025 को एक प्रकार से तो जिस दिन हत्या हुई थी उसी दिन रात को एक सुरक्षा मीटिंग की गई थी जम्मू कश्मीर में। सबसे पहले उसमें निर्णय किया गया कि जो नृशंस हत्यारे हैं वो देश छोड़कर पाकिस्तान भाग न पाए, इसकी हमने पुख्ता व्यवस्था की और भागने नहीं दी। 22 मई को आईबी के पास एक ह्यूमन इंटेल आई और एक क्षेत्र के अंदर, दाची गांव क्षेत्र के अंदर आतंकवादियों की उपस्थिति की सूचना मिली। आईबी और सेना द्वारा दाचीकाम क्षेत्र में अल्ट्रा सिग्नल कैप्चर करने के लिए जो इंस्ट्रूमेंट हमारी एजेंसियों ने बनाए हैं, इसके द्वारा इस सूचना को पुख्ता करने के लिए मई से 22 जुलाई तक लगातार प्रयास किए गए। ठंड में ऊंचाइयों पर हमारे सेना के अधिकारी पैदल इनके सिग्नल प्राप्त करने के लिए घूमते रहे, आईबी के अफसर भी घूमते रहे, सीआरपीएफ भी घूमती रही और मान्यवर 22 जुलाई को हमें सफलता मिली। सेंसर्स के माध्यम से आतंकवादी होने की पुष्टि मिल गई। तब 4 पैरा जो हमारी सेना का एक हिस्सा है, उसकी नेतृत्व में 4 पैरा के जवान, सीआरपीएफ के जवान और जम्मू कश्मीर पुलिस के जवान मान्यवर एक साथ ये आतंकवादियों को घेरने का काम किया। सेना, सीआरपीएफ, जम्मू कश्मीर पुलिस की मीटिंग भी की गई। जो 5 ह्यूमन एसेट्स थे उनको भी वहां भेजा गया और कुल मिलाकर कल जो ऑपरेशन हुआ, इसमें हमारे निर्दोष नागरिकों को मारने वाले तीनों आतंकी मौत के घाट उतार दिए। অপারেশন মহাদেবে খতম 3 জঙ্গি বৈশ্রানের হামলাকারী কিনা সেটা কিভাবে নিশ্চিত হলো সেনা ও সরকার, তাও সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন বৈশ্রানে হামলাকারীদের গুলির ভরতে আগে ফরেনসিক করা হয়েছিল। জানা গিয়েছিল যে M9 এবং AK-47 নিয়ে নির্দোষদের গুলি করে খুন করেছিল জঙ্গিরা। অপারেশন মহাদেবে খতম জঙ্গিদের থেকে উদ্ধার অস্ত্র এবং বুলেটের বোরের সঙ্গেও তা মিলে গেছে। একই সঙ্গে পেহেলগাঁওয়ে হামলার পর যাদের কাছে আশ্রয় নিয়েছিল এই 3 জঙ্গি, তাদের দিয়েও ওই 3 জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। তারাও নিশ্চিত করেছেন যে এই 3 জঙ্গি পেহেলগাঁওয়ে হামলার পর তাদের কাছে আশ্রয় নিয়েছিল। तो एक आशंका थी कि यही लोगों ने घटना की है। एनआईए ने पहले से ही इनको, जिन्होंने आसरा लिया था, वो लोगों को गिरफ्तार कर रखा था। उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था। तो जब आतंकवादियों के शव श्रीनगर आए, इनसे पहचान कराई गई। 4 लोगों ने पहचान लिया, यही 3 लोग थे जिन्होंने पहलगांव में आतंकी घटना को। मगर हमने इस पर भी भरोसा नहीं किया मान्यवर, कोई जल्दबाजी नहीं की। हमने जो आतंकी घटना स्थान से कारतूस मिले थे, वो कारतूस का एफएसएल रिपोर्ट पहले से करा कर रखा था और चंडीगढ़ सेंट्रल एफएसएल के अंदर बैलिस्टिक रिपोर्ट के आधार पर उनका रिपोर्ट तैयार था। जब ये कल आतंकवादी मारे गए, इनकी 3 राइफलें पकड़ी गई। एक M9 अमेरिकन राइफल थी और 2 AK-47 राइफल थी। जो कारतूस मिले थे वो भी M9 और AK-47 के भी थे, मगर हमने इससे भी संतोष नहीं माना। ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया और पूरी रात फायरिंग कर इसके भी खाली खोखे जनरेट किए गए। 2 खोखों का मिलान किया गया, राइफल की नाली और निकले हुए खोखों का भी मिलान हो गया। तब ये तय हो गया कि इन्हीं 3 राइफलों से हमारे निर्दोष नागरिक मारे गए।
অমরনাথ যাত্রাতেও হামলার ছক ছিল জঙ্গিদের। গান্দেরবালের জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী অপারেশন চালায় জম্মু কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ এবং সেনা, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। সুপ্রিয় আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। সুপ্রিয়। দীপ, দেখো, ইতিমধ্যেই আমার সহকর্মী কিছু সময় আগে সায়ন্ত যে বিষয়টা বলছিল যে এই যে 3 জঙ্গি যাদেরকে ইতিমধ্যেই যৌথ অভিযানে ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে তাদেরকে খতম করেছে, এরা যে গান্দেরবালের জঙ্গলে যে লুকিয়ে ছিল সেই তথ্য গোয়েন্দাদের কাছে এসে পৌঁছয়। আর সেই মতোই কিন্তু সার্চ অপারেশন করে এদের লোকেশন ট্র্যাক করা হয়, অর্থাৎ নির্দিষ্টভাবে কোন জায়গাতে আছে সেটা আইডেন্টিফাই করা হয় এবং তারপরেই অপারেশন চালানো হয়। কিন্তু এই যে পেহেলগামের যে বৈশারণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপরে যে জঙ্গি হামলার ঘটনা, শুধু সেখানেই কিন্তু তারা থেমে থাকতে চায়নি। এমনকি অমরনাথ যাত্রা চলাকালীন সেই অমরনাথ যাত্রাতেও কিন্তু জঙ্গি হামলার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল, এমনটাও কিন্তু গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এমনকি ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে, সেনা ইন্টেলিজেন্স থেকে শুরু করে সর্বোপরি গোয়েন্দা সংস্থার কাছে কিন্তু সেই তথ্যই ছিল এবং সেই মতোই কিন্তু কোথাও গিয়ে মনে করা হচ্ছে তারা যে এই যে গান্দেরবালের জঙ্গলে নতুন করে ঘাঁটি কাটছে শুরু করেছিল, সেখানে আর্মস অ্যামুনিশন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু তারা মজুত করতে শুরু করেছিল, কোথাও গিয়ে এই অমরনাথ যাত্রাতে হামলা চালানোর জন্যই এই প্রস্তুতি নিচ্ছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারে সুপ্রিয়, তার মানে কোথাও একটা যৌথ বাহিনী, তারা কিন্তু অসংখ্য পুণ্যার্থী যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাদেরও প্রাণ বাঁচালেন এই বড়সড় অভিযান চালিয়ে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলা, ধর্ম জেনে জেনে টার্গেট কিলিং। 15 দিনের মাথায় অপারেশন সিঁদুরে খতম হামলার পাক চক্রীদের ঘাঁটি। আর ভাইশরণে হামলার 14 সপ্তাহের মাথায় অপারেশন মহাদেবে খতম হামলাকারী 3 লস্কর জঙ্গি। আরেক জঙ্গির খোঁজে যৌথ বাহিনীর চিরুনি তল্লাশি জারি। সেনা অভিযানে এখনো পর্যন্ত উদ্ধার AK-47, M9, গোলা বারুদ, গ্রেনেড। কিভাবে ঢুকলো জঙ্গিরা? সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব এড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্টে কংগ্রেস জামানাকে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূলে পাকিস্তান, আর কংগ্রেসের কারণেই পাকিস্তানের জন্ম হয়েছে। দেশ ভাগের সিদ্ধান্ত না মানলে পাকিস্তানের জন্মই হতো না। ইউপিএ জমানায় 27 বার জঙ্গি হামলা হয়েছে। কি করেছে কংগ্রেস? কি করেছেন রাহুল গান্ধী? জবাব দিন। 2014 পর সীমান্ত এলাকা বাদে দেশের আর কোথাও জঙ্গি হামলা হয়নি বলেও আজ সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1948 में सरदार पटेल ना बोलते रहे, जवाहरलाल नेहरू जी ने एक तरफा युद्ध विराम कर दिया। पाक ऑक्यूपाई कश्मीर का अगर अस्तित्व है तो जवाहरलाल नेहरू जी की ये युद्ध विराम के कारण है। इसका जिम्मेदार जवाहरलाल नेहरू है। 1960 में सिंधु जल पर भौगोलिक व रणनीतिक रूप से हम बड़े मजबूत थे और उन्होंने सिंधु समझौता क्या किया? 80% भारत का पानी पाकिस्तान को दे दिया। 65 की लड़ाई में हाजीपीर जैसे स्ट्रेटेजिक जगह पर हमने कब्जा किया था। 66 में उसको लौटा दिया गया। 71 में पूरे देश ने इंदिरा जी का समर्थन किया। उन्होंने पाकिस्तान के 2 टुकड़े कर दिए। बहुत बड़ी विजय थी भारत की। युद्ध की विजय की चकाचौंध में क्या हुआ? शिमला में समझौता हुआ, पाक ऑक्यूपाई कश्मीर मांगना ही भूल गए।